প্রিয় দর্শক, কোলন ক্যান্সার কোলন বা মলদ্বারের আস্তরণে কোষের অস্বাভাবিক বৃদ্ধির কারণে হয়, যা হয়তো একটি টিউমার দিয়ে শুরু হয় এবং পরবর্তীতে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। কোলন ক্যান্সার অন্ত্রের একটি ক্যান্সার অথবা আমরা বলতে পারি একটি বৃদ্ধি, যা সম্ভাব্য মৃত্যু ঝুঁকির কারণ। দর্শক, আমরা আজকে এই কোলন ক্যান্সার এবং বিশেষত এর আধুনিক চিকিৎসা নিয়ে আলোচনা করব। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। সাথে আছি আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা কোলোরেক্টাল ক্যান্সারের আধুনিক চিকিৎসা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। কোলোরেক্টাল ক্যান্সারের আধুনিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের অনকোলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডাক্তার অরুণাংশু দাস। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। কোলোরেক্টাল ক্যান্সার বাংলাদেশে এটার হার কীরকম? আসলে বিশ্বব্যাপী কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু খুব কমন একটি ক্যান্সার। ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা ডাটা বা ইনসিডেন্স দেখি, তাহলে কিন্তু তৃতীয় প্রধান কারণ হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার, এবং মৃত্যুর দিক থেকে যদি তাকাই ক্যান্সারজনিত মৃত্যু, দ্বিতীয় প্রধান মৃত্যুর কারণ হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার। আমাদের দেশে সাধারণত আমরা গ্লোবোক্যান বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে ডেটা ব্যবহার করি, তা থেকে আমরা দেখতে পাই আমাদের দেশে প্রতি বছর প্রায় 7,000 মানুষ, পুরুষ এবং নারী মিলিয়ে, নতুন করে কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হয়। এর মধ্যে বড় একটি অংশ, প্রায় 4,000 মানুষ কিন্তু মৃত্যুবরণ করে, কারণ আমাদের দেশে ক্যান্সার একটু বিলম্বে ডায়াগনোসিস হয়। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দিন দিন কিন্তু আমাদের দেশে কোলোরেক্টাল ক্যান্সারের এই যে ইনসিডেন্স বা হারের কথা বললাম, এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বেশ অ্যালার্মিং ব্যাপারটা। জি, সাধারণ মানুষের জন্য যেমন হার অথবা ইনসিডেন্সের কথা আমরা যদি বলি, এটা হয়তো অনেকে খেয়াল করবেন না, কিন্তু একটি বিষয় আমরা সহজেই আমরা দেখতে পাই যে আমাদের পরিচিত জনের মধ্যেও এখন অনেকে, মানে আগে কিন্তু এত বেশি ছিল না, এখন যত দিন যাচ্ছে তত এটা বেড়ে যাচ্ছে। কেন, কি মনে হয় আপনার যে এটার বৃদ্ধি যে পাচ্ছে, কারণগুলো কি? দেখেন, এই কোলোরেক্টাল ক্যান্সারের বেশ কিছু কারণ বা আমরা যেটাকে রিস্ক ফ্যাক্টর বলে থাকি আছে। যে দেশে রিস্ক ফ্যাক্টর যত বৃদ্ধি পাবে, তত কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকিটা বাড়বে। প্রথম এবং প্রধান রিস্ক ফ্যাক্টর হচ্ছে এজ বা বয়স। আমরা জানি যে আমাদের গড় আয়ু এখন অনেক বৃদ্ধি পেয়েছে, প্রায় 78-70-এর উপরে চলে গিয়েছে গড় আয়ু। 50-এর উপরেই কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারটা বেশি হয়, 50-এর নিচে আমরা খুব কমই কোলোরেক্টাল ক্যান্সার দেখতে পাই। সো বয়স যত বৃদ্ধি পাবে, বয়স যত 50-এর উপরে উঠতে থাকবে, কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার ঝুঁকি তত বাড়তে থাকবে। এটি হচ্ছে অন্যতম প্রধান কারণ। দ্বিতীয় যে কারণ, সেটি হচ্ছে বংশগত বা পারিবারিক কারণ। কারোর পরিবারে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বা সেকেন্ড ডিগ্রি রিলেটিভের যদি কোলোরেক্টাল ক্যান্সার থাকে, তাহলে কিন্তু তার এই ক্যান্সারটা হওয়ার ঝুঁকি শতকরা 2 থেকে 3 গুণ বেড়ে যাচ্ছে। আমরা সাধারণত দেখি শতকরা 20% কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু পারিবারিক কারণে হয়ে থাকে। সো পারিবারিক যে কারণ বা বংশগত কারণ, এটাও খুব গুরুত্বপূর্ণ। এর বাইরে খুব কমন কিছু লাইফস্টাইল ফ্যাক্টর আছে, যেটা কোলোরেক্টাল ক্যান্সারে খুব বড় ভূমিকা রাখে। প্রধানত হচ্ছে খাদ্যাভ্যাস। যাদের খাবারে প্রসেসড মিট বা ফাস্টফুড, যেটাকে আমরা খুব কমনলি বলি, বেশি থাকবে বা মিটের পরিমাণ বেশি থাকবে, তাদের কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি অনেকটা বেড়ে যাবে। দ্বিতীয় ঝুঁকি, শাকসবজি, ফলমূল বা ডায়েটারি ফাইবার যদি কম থাকে, তাহলেও কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি বাড়বে। খাদ্যাভ্যাসে আমাদের যে পরিবর্তন আসছে, তাতে কিন্তু আমরা আসলে মিট বেস খাবার, ফ্রুট, ভেজিটেবল কম খাওয়া, এটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এইগুলো কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকির অন্যতম প্রধান কারণ। আমরা যদি 20 বছর আগের পরিসংখ্যান দেখি, তখন কিন্তু আমরা দেখতে পাই যে ইউরোপ, আমেরিকায় কোলোরেক্টাল ক্যান্সার অনেক বেশি, এশিয়াতে অনেক কমই। কমের কারণটা কি? কারণ ছিল আমাদের খাদ্যাভ্যাস। কিন্তু আমাদের খাদ্যাভ্যাসে এখন যথেষ্ট পরিবর্তন হচ্ছে, যে কারণে কিন্তু আমাদের দেশে কোলোরেক্টাল ক্যান্সার বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট। যারা সিডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত, মানে হাঁটা চলা খুব কম হচ্ছে, রেগুলার এক্সারসাইজ খুব কম হচ্ছে, তাদের ক্ষেত্রে দেখা যায় কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি। এর পাশাপাশি স্মোকিং এবং অ্যালকোহল, এগুলো হচ্ছে মূলত কোলোরেক্টাল ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকির কারণ। আচ্ছা, আপনার কথা থেকে এটা বেরিয়ে আসলো যে যাদের বংশে আছে কোলোরেক্টাল ক্যান্সার, তাদের হওয়ার সম্ভাবনা অন্যান্যদের তুলনায় 2 থেকে 3/3 বেশি। সেই ক্ষেত্রে যাদের যদি থাকে কারো কোলোরেক্টাল ক্যান্সার, তাহলে তাদের সন্তান সন্ততির পরবর্তী পর্যায়ে কি রেগুলার এটা স্ক্রিনিং করা, কোলোনোস্কোপি করার প্রয়োজন আছে?
খুব ভালো প্রশ্ন। কোলোরেক্টাল ক্যান্সারের স্ক্রিনিংকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করে থাকি। যাদের বংশে কোলোরেক্টাল ক্যান্সারের হিস্ট্রি থাকে বা বংশে কারো কোলোরেক্টাল ক্যান্সার থাকে ফ্যামিলি হিস্ট্রিতে, আর যাদের থাকে না। তো যাদের কোলোরেক্টাল ক্যান্সারের ইতিহাস থাকে তাদের ক্ষেত্রে স্ক্রিনিংটা কিন্তু বেশ কমপ্লিকেটেড। প্রথমেই দেখতে হবে আমার পরিবারে যদি কারো কোলোরেক্টাল ক্যান্সার হয়ে থাকে কত বছর বয়সে কোলোরেক্টাল ক্যান্সার হয়েছে। আমি যদি উদাহরণ দিই, 50 বছর বয়সে কোলোরেক্টাল ক্যান্সার ধরা পড়েছে আমার পরিবারের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ কারো, তাহলে আমার স্ক্রিনিংটা শুরু করতে হবে তার 10 বছর আগে, তার মানে 40 বছর বয়সে। কিভাবে স্ক্রিনিং করতে হবে? কোলোনোস্কোপির মাধ্যমে। ক্ষেত্র বিশেষে 1 থেকে 2 বছর অন্তর অন্তর কোলোনোস্কোপি করে যেতে হবে। মনে রাখতে হবে ডায়াগনোসিস বা রোগ ধরা পড়ার, বংশে যার রোগ হয়েছে 10 বছর আগে কিন্তু স্ক্রিনিংটা শুরু করতে হবে, না হলে আমরা রোগটা ধরতে পারবো না। এটি হচ্ছে যাদের পারিবারিক ইতিহাস থাকে কোলোরেক্টাল ক্যান্সারের। আর যাদের পরিবারে কোলোরেক্টাল ক্যান্সারের ইতিহাস নেই তাদের স্ক্রিনিংটা হচ্ছে 50-এর উপরে। যাদের বয়স 50 হবে, আমাদের বাসায় অনেকেই এরকম সিনিয়র সিটিজেন্স আছে যাদের বয়স 50-এর উপরে, তাদের 50 ক্রস করলেই অবশ্যই একটি কোলোনোস্কোপি করে ফেলতে হবে। একটি কোলোনোস্কোপি যদি ভালো আসে, কোলোনোস্কোপি পরীক্ষা করা হলো, দেখা গেল কোনো পলিপ অস্বাভাবিক কোনো কিছুই নেই, তাহলে আবার 10 বছর পরে টেস্টটা করে দেখতে হবে। খুব সহজ কিন্তু ব্যাপারটা। একটি কোলোনোস্কোপি করলে আপনি 10 বছর আপনি স্ক্রিনিং করা লাগছে না, কিন্তু এই পয়েন্টেই আসলে অনেক সময় অবহেলা করা হয়, স্ক্রিনিংয়ের এই অংশটা কিন্তু করা হয় না। কোলোনোস্কোপি আমরা আরো আলোচনা করব, আমাদের দর্শক আছেন, আমরা একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমার নাম নিয়াজ, আমি মিরপুর থেকে বলছিলাম। জি। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন। একটা হলো পাইলস বা ফিস্টুলা হলে এর থেকে কি কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে কিনা? দ্বিতীয়টা হলো কোষ্ঠকাঠিন্য, যেটা প্রায় হয়, তাহলে কি মানে ক্যান্সার হতে পারে কিনা? এই দুটো প্রশ্ন। জি, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, খুব চমৎকার প্রশ্ন করেছেন। আসলে পলিপ খুব কমন একটি ব্যাপার। কোলোনোস্কোপি করলে অনেকের ক্ষেত্রে পলিপ দেখা যায়, কিন্তু সব পলিপই কিন্তু ক্যান্সারাস না। একটা কথা আমরা সবসময় বলি যে যদি কোনো পলিপ দেখা যায় কোলোনোস্কোপির মাধ্যমে অবশ্যই সেটাকে বায়োপসি করতে হবে। বায়োপসি করার আগ পর্যন্ত কিন্তু আমরা জানি না যে এই ক্যান্সারটা ভালো না খারাপ। তবে শতকরা 80% ক্ষেত্রেই কিন্তু পলিপ খারাপ কিছু না, পলিপ থাকতেই পারে। আমরা বায়োপসি করার পরে দেখি এটার মধ্যে খারাপ কিছু নেই, সুতরাং আর তেমন কিছুই করতে হয় না। সুতরাং সব পলিপই কিন্তু ক্যান্সার নয়, তবে যার ক্ষেত্রেই পলিপ রিমুভ করা হবে বা কেটে ফেলা হবে অবশ্যই সেটা যেন বায়োপসি করা হয়। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোষ্ঠকাঠিন্য যদি থাকে। আমরা কোলন ক্যান্সারের লক্ষণের মধ্যে দেখতে পাই যে অনেক দিন থেকে যাদের ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য থাকবে তাদের কিন্তু কোলন ক্যান্সার, এটা একটা লক্ষণ হিসেবে আমরা দেখি। তবে সব কোষ্ঠকাঠিন্যে আসলে ভয় পাওয়ার দরকার নেই। যদি আপনার কোষ্ঠকাঠিন্যের সাথে ব্লাড যায় সেই ক্ষেত্রে পরীক্ষা করে দেখতে হবে যে ভিতরে কোনো প্রবলেম আছে কিনা। তবে কোষ্ঠকাঠিন্য যদি অনেক দিন সময় ধরে থাকে তবে এটা অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই ভালো। স্ক্রিনিং নিয়ে কথা বলছিলাম, সেখানে আপনি বলছিলেন যে কত বছর পর পর যদি পারিবারিক কোনো ইতিহাস থাকে সেই ক্ষেত্রে কতদিন পর পর করা উচিত, এবং যদি কোনো ইতিহাস না থাকে পরিবারে তাহলে কতদিন পর পর করা উচিত? যেটা বলছিলাম যে পরিবারে যদি কারোর ইতিহাস না থাকে তাহলে 50 বছর পার হলেই একটি কোলোনোস্কোপি করে ফেলতে হবে। তারপর আবার 10 বছর পরে করে দেখতে হবে যে কোলনে কোনো প্রবলেম বা রেকটামে কোনো প্রবলেম আছে কিনা। এর পাশাপাশি আরেকটি খুব সহজ টেস্টের কথা আমরা বলি, অকাল্ট ব্লাড টেস্ট। এটা সব জায়গায় হয়, খুব কঠিন পরীক্ষা না। এই টেস্টের মাধ্যমে বোঝা যায় যে আসলে বাথরুমের সাথে বা পায়খানার সাথে কোনো ব্লাড যাচ্ছে কিনা। যে ব্লাডটা হয়তো দেখা যাচ্ছে না খালি চোখে দেখা গেলে তো অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কিন্তু অনেক সময় ব্লাড যায় যেটা হয়তো বোঝা যায় না। অকাল্ট ব্লাড টেস্ট বছরে একবার করে দেখলে খুব ভালোভাবেই বোঝা যায়। এখনকার দিনে কোলোনোস্কোপির ব্যাপারে সবার মধ্যে কিন্তু একটু ভীতি বা আতঙ্ক কাজ করে। আমরা যে স্ক্রিনিংয়ের কথা বলি, অনেকে হয়তো একটু ভয় পায় যে আমি কোলোনোস্কোপি করতে যেয়ে আবার অসুস্থ হয়ে যাব কিনা, অজ্ঞান করলে কোনো অসুবিধা হবে কিনা। এই জন্য কিন্তু অনেকে এখন কোলোনোস্কোপি করতে ইন্টারেস্টেড হচ্ছে না, যে কারণে কিন্তু আমাদের দেশে অনেকটা লেট ডায়াগনোসিসও এখন হচ্ছে সাম্প্রতিককালে। এটা কিন্তু বিকল্প আছে। বিকল্প আমরা বলি সিটি স্ক্যানের মাধ্যমেও করা সম্ভব। ভার্চুয়াল কোলোনোস্কোপি করা হয়। যাদের কার্ডিয়াক রিস্ক আছে, বয়স বেশি, অ্যানেস্থেশিয়া দেওয়া যাবে না, তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সিটি স্ক্যানের মাধ্যমেও এই ডিটেকশনটি করা সম্ভব। তবে 10 বছর না, সেই ক্ষেত্রে 5 বছর অন্তর অন্তর ভার্চুয়াল কোলোনোস্কোপি করেও কিন্তু এটি বোঝা সম্ভব। আচ্ছা, কোলোনোস্কোপি ছাড়া মানে কারো যদি এই ধরনের ক্যান্সার হয় কিংবা শুরু হয় তাহলে লক্ষণগুলো কীরকম থাকবে? একদম প্রথম দিকে কি কোনো লক্ষণ আদৌ প্রকাশ পায়? দেখেন, কোলন ক্যান্সারের চিকিৎসায় সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে এটি একটি
এটি অনেক সময় অ্যাডভান্স ডিজিজে আমাদের কাছে প্রেজেন্ট করে। যেহেতু খাদ্যনালীতে বেশ বড় জায়গা থাকে, সুতরাং একটা টিউমার 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়ে গেলেও কিন্তু কোনো লক্ষণ বা উপসর্গ দেখা যায় না। এই জন্যই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সব জায়গা থেকেই স্ক্রিনিংয়ের উপরে এতটা গুরুত্ব দেওয়া হয়, যাতে আমরা আর্লি ডিটেক্ট করতে পারি। তো অধিকাংশ সময় যখন লক্ষণ নিয়ে আমাদের কাছে আসবে, তখন কিন্তু রোগটা অনেকটা অ্যাডভান্স স্টেজে চলে যায়। তো কী লক্ষণ নিয়ে সাধারণত আমাদের কাছে আসে? তলপেটে ব্যথা থাকতে পারে অনেক দিন থেকে, যেটা সমাধান হচ্ছে না, বাথরুমের সাথে ব্লাড যাচ্ছে পায়খানার সাথে, বা অনেক দিন থেকে অল্টার বাউল হ্যাবিট, মানে কখনো কখনো তার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হচ্ছে, কখনো লুজ মোশন হচ্ছে, এটাকে আমরা অল্টার্ড বাউল হ্যাবিট বলি। এটা যাদের অনেক দিন থেকে থাকে তাদের কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের একটা ঝুঁকি থাকে। এর পাশাপাশি এই রোগটা যখন আরেকটু অ্যাডভান্স পর্যায়ে চলে যায়, তখন দেখা যাবে পিঠে ব্যথা বা হাড়ে ব্যথা, পেটে পানি চলে আসা, এই ধরনের অগ্রসর লক্ষণ নিয়েও কিন্তু আসতে পারে। আচ্ছা, যখন আপনাদের কাছে এই ধরনের কোনো লক্ষণ নিয়ে আসে, সেক্ষেত্রে আপনারা রোগ নির্ণয় করেন কিভাবে? দেখেন, যে কোনো ক্যান্সার রোগের চিকিৎসাতে যাওয়ার আগে আমাদের তো আগে রোগটা নির্ণয় করতে হবে। রোগ নির্ণয় করার সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা আমাদের করতেই হয়, সেটি হচ্ছে একটি বায়োপসি নিতে হবে। কোলোনোস্কোপি যেরকম স্ক্রিনিংয়ের কাজ করে, ঠিক একইভাবে এটি ডায়াগনোসিসের কাজও করে। অনেক দিন থেকে যার ডায়রিয়া থাকছে, বাথরুমের সাথে ব্লাড যাচ্ছে, তলপেটে ব্যথা, ক্ষুধা-মন্দা, ওজন কমে যাচ্ছে, অস্বাভাবিক দুর্বলতা দেখা যাচ্ছে, তাদেরকে আমরা একটি কোলোনোস্কোপি করার সাজেস্ট করি এবং এর পাশাপাশি আমরা বায়োপসির কথাও বলে দিই। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যখন কোলোনোস্কোপি করেন, উনি সন্দেহজনক যে জায়গাটা দেখতে পান, সেখান থেকে মাংস নিয়ে আসেন, সেটি বায়োপসির মাধ্যমে পরীক্ষা করে এই রোগটি ফাইনালি কনফার্ম করা হয়। তবে শতকরা 20% ক্ষেত্রে দেখা যায় আরও অগ্রসর রোগ নিয়ে আমাদের কাছে চলে আসে। তখন দেখা যায় পেশেন্টের জন্ডিস হয়ে যায় বা পেটে পানি চলে আসে। তখন আমরা একটি নর্মাল আল্ট্রাসোনোগ্রাম করি, কিন্তু দেখতে পাই যে লিভারে টিউমার ছড়িয়ে গিয়েছে। সবসময় যে আমরা কোলন থেকে বায়োপসি নেই তা না, সেক্ষেত্রে হয়তো বা আমরা লিভার বা অন্য অ্যাক্সেসেবল কোনো জায়গা থেকেও কিন্তু বায়োপসি নিয়ে কনফার্ম করতে পারি যে এটি কোলন ক্যান্সার এবং ছড়িয়ে যাওয়া অ্যাডভান্স ক্যান্সার। এভাবেই আমরা আসলে কোলন ক্যান্সারটা ডায়াগনোসিস করে থাকি। আচ্ছা, আপনি যেহেতু বললেন যে অনেকেই কোলোনোস্কোপি করতে ভয় পায়, সেজন্য আমাদের দর্শকদের জন্য এটা জানাটা জরুরি যে এটা কি কোনো ব্যথাযুক্ত প্রক্রিয়া কিনা, এটাতে কি অজ্ঞান করে নেওয়া হয় কিংবা কোনো ডিপ সিডেট করে নেওয়া হয়, কিভাবে করা হয় এটা? দেখেন, কোলোনোস্কোপি হচ্ছে একটা পরীক্ষা যেটাতে আসলে ক্যামেরার সাহায্যে পুরো খাদ্যনালীর নিচের অংশটুকু, কোলন এবং রেকটাম দেখা হয়। তো এটা দেখার জন্য রুগীকে অবশ্যই অজ্ঞান করে নিতে হয়। তো অজ্ঞান করার কিছু প্রসিডিওর আছে, তার আগে দেখা হয় রুগী ফিটনেস আছে কিনা, দেখেই খুব সেফলি তাকে অজ্ঞান করা হয়। অজ্ঞান না করলে আসলে এই কোলোনোস্কোপি প্রক্রিয়াটি করলে রুগী ব্যথা পেতে পারে এবং ফিজিশিয়ান যিনি করবেন খুব ভালো করে ভিতরের জায়গাটা দেখতে পাবেন না। এই জন্য অজ্ঞান করে নিয়ে করাটাই ভালো, তাতে ডায়াগনোসিসটাও ভালো হবে, পরিষ্কার ছবি দেখা যাবে, এর পাশাপাশি রুগীও কোনো ব্যথা পাবে না। তবে আমি বলতে পারি এটা যে এই ধরনের পরীক্ষা আসলে ঝুঁকির মাত্রা খুব কম, যে কোনো প্রসিডিওরে 1 থেকে 2% ঝুঁকি থাকবে, সেটা আসলে এক্সেপশনাল কেস। কিন্তু কোলোনোস্কোপি আসলে খুব চিন্তিত হওয়ার মতো বা ভয়ের মতো কোনো ব্যাপার নয়। আর দ্বিতীয়ত, অজ্ঞান করে এটা করলে পেশেন্ট বুঝতেও পারবে না যে তার কোলোনোস্কোপি পরীক্ষা করা হয়েছে বা এটা একটি লম্বা সময় ধরে হয়েছে এবং বায়োপসি করা হয়েছে, বুঝতেই পারবে না রুগী। নিশ্চয়ই। এবং আপনি যে ঝুঁকির কথা বললেন যে ঝুঁকির পরিমাণ খুবই কম, কিন্তু আমরা এতটুকু রিস্ক নিতেই পারি যেহেতু তার যদি বংশে কোনো হিস্ট্রি থাকে, তার আগে একদম শুরুর দিকে যদি আমরা সেটা ডায়াগনোজ করতে পারি, সেটা অবশ্যই বেশি ভালো হবে রিস্কের তুলনায়। আপনারা স্টেজিং কিভাবে করে থাকেন? খুব ভালো প্রশ্ন। আসলে অনেক সময় আমাদের কাছে পেশেন্টরা আসে শুধু একটা বায়োপসি রিপোর্ট নিয়ে কোলন থেকে, যে কোলনে ক্যান্সার পাওয়া গিয়েছে। আসলে এটাই কিন্তু শেষ কথা নয় আমাদের জন্য। আমরা বলি এটা হচ্ছে শুরু আমাদের কাছে। একটা ক্যান্সার পেশেন্ট যখন আমাদের কাছে আসে, আমাদের খুব ভালোভাবে বুঝতে হয় যে এইটা কোন স্টেজে আছে। দর্শকদের সুবিধার্থে বলছি, ক্যান্সারকে আমরা 4টা ভাগে ভাগ করি, স্টেজ 1, 2, 3, 4। এই ভাগ অনুযায়ী কিন্তু চিকিৎসাগুলোও যেমন ভিন্ন, ফলাফলও ভিন্ন। কিভাবে ভিন্ন? যদি কোনো রুগী আমাদের কাছে স্টেজ 1 কোলন বা রেকটাল ক্যান্সার নিয়ে আসে, আমরা কিন্তু মোটামুটি বলে দিতে পারি 95% ক্ষেত্রে সম্ভাবনা আছে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। যদি স্টেজ 2-তে কেউ আসে, তাহলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা শতকরা 80%। স্টেজ 3-4-এ এই পার্সেন্টেজটা কমতে থাকে। স্টেজ 3-র ক্ষেত্রে শতকরা 60% ক্ষেত্রে সে সম্পূর্ণ ভালো হয়ে যাবে। সো একজন মানুষ চিকিৎসার পরে ভালো হবে কি হবে না, এটা বোঝার জন্য স্টেজটা খুব গুরুত্বপূর্ণ। এক। দ্বিতীয়ত, স্টেজটা জানা এই জন্য জরুরি,
এক এক স্টেজে আসলে চিকিৎসা পদ্ধতি একরকম। স্টেজ 1-এ যদি খুব ছোট কোলন বা রেকটালের ক্যান্সার থাকে, অনেক সময় শুধুমাত্র সার্জারি করে এটা রিমুভ করে ফেললে আর কিন্তু কোনো ধরনের চিকিৎসা লাগছে না। কিন্তু স্টেজ 2 ক্যান্সারের ক্ষেত্রে দুইটা ভাগে আমরা ভাগ করি। যদি কোলন ক্যান্সার হয় তাহলে অপারেশন, আর যদি রেকটাল ক্যান্সার হয় আগে রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিয়ে এটাকে ছোট করে চিকিৎসায় যেতে হয়। সুতরাং আমার চিকিৎসা পদ্ধতিটা কি হবে এইটা বোঝার জন্য স্টেজিংটা অত্যন্ত জরুরি। স্টেজিংয়ের উপরে ভিত্তি করে আমরা আসলে পরবর্তী চিকিৎসায় যাব। স্টেজিং করার জন্য যে ধরনের পরীক্ষা নিরীক্ষা দরকার তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পেট সিটি স্ক্যান। পেট সিটি স্ক্যান আসলে এক ধরনের সিটি স্ক্যান পরীক্ষা, কিন্তু এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি ক্যান্সার রোগটা কোলন এবং রেকটামের বাইরে আর কোথাও ছড়িয়েছে কিনা। যদি আর কোথাও না ছড়ায় তাহলে আমরা এটাকে আর্লি স্টেজ বলে থাকি, আর ছড়িয়ে গেলে আমরা এটাকে অ্যাডভান্স স্টেজ বলি। সুতরাং ক্যান্সার ট্রিটমেন্টে যাওয়ার আগে স্টেজিংয়ে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবং এই স্টেজিংয়ের উপর ভিত্তি করে আপনাদের যে চিকিৎসা পদ্ধতি এক একজন রোগীর ক্ষেত্রে এক এক রকম হয়। এরকম অনেক সময় বলতে শোনা যায় যখন যারা নাকি ভুক্তভোগী তারা যখন নিজেরা আলোচনা করেন তখন তারা একই কাতারে ফেলেন যে তার বেলায় এরকম চিকিৎসা হয়েছে, হয়তো আমার বেলাও এরকমই চিকিৎসা হবে, কিন্তু বিষয়টা তো তা না। এক একজনের চিকিৎসাটা আসলে এক একভাবে হবে। শুধু তাই না, কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসা কিন্তু একটা সম্মিলিত দল মিলে করতে হয়। আমরা যেমন রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দিই, এর পাশাপাশি কিন্তু সার্জনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ব্যাক অফ দ্য স্ক্রিন যারা প্যাথোলজি করেন এবং যারা রেডিওলজি করেন তাদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এই সবার সাথে আলাপ আলোচনা করেই একটা পেশেন্টের চিকিৎসাটা নির্ধারণ করে থাকি যে একজন নির্দিষ্ট পেশেন্টের স্টেজ 2 কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সারে কতটুকু ভূমিকা আছে সার্জনের, কতটুকু রেডিয়েশন অনকোলজি, কতটুকু মেডিকেল অনকোলজি। এটাকে আসলে বলা হয় মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড। অনেক সময় আনুষ্ঠানিকভাবে চিকিৎসকরা একসাথে বসেন, সবসময় যে বসতে হয় সেটাও বাধ্যতামূলক নয়। এই টিমের মধ্যে যদি আলাপ আলোচনা থাকে, যেটা আমরা স্কয়ার হাসপাতালে সবসময় করে থাকি, যখন একটা কোলোরেক্টাল কেস আমাদের কাছে আসে ধরা পড়ে, আমরা কিন্তু সার্জনের সাথে কথা বলি, আমরা রেডিওলজির সাথে কথা বলি, প্যাথোলজির সাথে কথা বলি, গ্রেডটা কেমন, কী ধরনের স্প্রেড হয়েছে, কয়েকজন মিলে আলাপ করেই কিন্তু একটা রোগীর জন্য ডিসিশন তৈরি করা হয়। এখানে স্টেজিংটা যেরকম খুব ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে একটা জয়েন্ট ডিসিশন নিয়ে, একটা সম্মিলিতভাবে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু রোগীর জন্য খুবই ইম্পর্টেন্ট। বাইরের দেশের কথা যদি আমরা বলি, সেখানে কিন্তু আসলে কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসা টিউমার বোর্ড ছাড়া করা একেবারেই নিষেধ। কেন নিষেধ? কারণ সবাই মিলে যখন সিদ্ধান্ত নেবে রোগীর জন্য সেটা ভালো হবে, রোগীর জন্য এফেক্টিভ হবে। আমি শুধু কেমো এবং রেডিয়েশনের অংশটুকু জানি, আমার কলিগ কিন্তু সার্জারির অংশটুকু জানে। আবার যিনি রেডিওলজিস্ট সে কিন্তু বলতে পারবে রোগটি কতটুকু ছড়িয়েছে, এটি কোন কোন অর্গানে টাচ করেছে। প্যাথোলজিস্ট বলতে পারবেন এটা কতটুকু এগ্রেসিভ, আমাকে কতটুকু পাওয়ারফুল কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিতে হবে। এই সবাই মিলে কিন্তু আসলে সিদ্ধান্তটা নিতে হয়। আমাদের দেশে হয়তো এক ছাদের নিচে সবাইকে আমরা এখনও সব জায়গায় একত্র করতে পারিনি, কিন্তু খুব ভালো মানের বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা দিতে গেলে কিন্তু এক ছাদের নিচে এই সব ফিজিশিয়ানদের একত্র হয়ে রোগীর জন্য সিদ্ধান্ত নেওয়াটা খুবই জরুরি। আমাদের আজকের আলোচনার বিষয় কোলোরেক্টাল ক্যান্সারের আধুনিক চিকিৎসা। এই আধুনিক চিকিৎসা বলতে আসলে আমরা কি বুঝছি? একজন পেশেন্টের ডায়াগনোসিস হলো, স্টেজিং হলো, এবং একটা সম্মিলিত বোর্ডের মাধ্যমে, টিউমার বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত হলো কি চিকিৎসা হবে। কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি। মোটা দাগে আমরা এই তিনটা ভাগে ভাগ করি। ক্যান্সার চিকিৎসার অনেক আধুনিকায়ন হয়েছে। 10 বছর আগে যেভাবে ক্যান্সার চিকিৎসা করা হতো এখন কিন্তু সেরকমভাবে চিকিৎসা করা হয় না। সার্জারির যেমন পরিবর্তন এসেছে, রেডিওথেরাপির পরিবর্তন এসেছে, কেমোথেরাপিরও পরিবর্তন এসেছে। ক্যান্সার চিকিৎসা আধুনিকায়নের সবচেয়ে বড় সুফল পাচ্ছে ক্যান্সার রোগীরা। আগে ক্যান্সার চিকিৎসায় যে কোনো একটা সিঙ্গেল মডালিটি ইউজ করা হতো, হয়তো শুধুমাত্র কেমোথেরাপি প্রয়োগ করা হতো, রোগীর রোগটা অনেক অগ্রসর, অন্য চিকিৎসা করা যাবে না। কোনো কোনো সময় আমরা দেখেছি আমাদের ক্যারিয়ারের শুরুতে যে একজন ক্যান্সার রোগীর ক্ষেত্রে শুধুমাত্র অপারেশন করে তাকে বলে দেয়া হচ্ছে যে ক্যান্সার ধরা পড়েছে, বেশি দিন আর বাঁচবে না, বাসায় চলে যান, ভালো খাওয়া দাওয়া করেন। এখন কিন্তু ব্যাপারটা তা হচ্ছে না। আধুনিক চিকিৎসা বলতে কিন্তু আমরা যেটা বুঝাই, তিনটা চিকিৎসারই কিন্তু আমরা সমন্বয় করছি প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে। একই রোগীকে আমরা যেমন সার্জারি করছি, আবার রেডিয়েশন দিচ্ছি আগে বা পরে, এবং কেমোথেরাপির সমন্বয় করছি। এই সমন্বিত চিকিৎসাটাকেই কিন্তু আমরা বলি মডার্নাইজেশন অফ ট্রিটমেন্ট।
একই রোগীকে যখন মাল্টি মডাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তখন তার ফলাফল বা রেজাল্টটা ভালো হচ্ছে। যেমন আমি যদি সার্জারির কথা বলি, আগে কিন্তু একটা কমন কনসেপ্ট ছিল যে ক্যান্সার হলে প্রাথমিকভাবে সার্জারি করে ফেলতে হবে, যেখানে টিউমার সেটা কেটে ফেলে দিলেই আপাতত কাজটা শেষ। এখন কিন্তু তা হচ্ছে না। এখন সার্জন ডায়াগনোসিস করার পরে অবশ্যই অনকোলজিস্টের সাথে কথা বলে নেন যে এই রোগের গ্রেড অনুযায়ী, এই রোগের ছড়ানোর প্যাটার্ন অনুযায়ী আগে কি সার্জারিতে ওনারা যাবেন নাকি আগে আমরা এটাকে ডিবাল্ক বা ছোট করে দিব। রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে এই পরিবর্তনটা অনেক বেশি। আগে 10 বছর আগে রেকটাল ক্যান্সার বলতে প্রথমে রেকটাম অপারেশন করে ফেলা হতো, তারপরে আমরা রেডিওথেরাপি, কেমোথেরাপি দিতাম। এখন এটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে। সার্জন যখন রেকটাল ক্যান্সার ডায়াগনোসিস করবেন, উনি আমাদের সাথে কথা বলবেন যে আমি এই রোগটাকে একটু ছোট করে সার্জারিতে যেতে চাই। তখন আমরা রেডিওথেরাপি এবং কেমোথেরাপির মাধ্যমে রেকটাল ক্যান্সারকে ছোট করে নিয়ে আসবো, তারপর উনি সার্জারি করবে। এটা চিকিৎসা ক্ষেত্রে একটি বড় পরিবর্তন। জি, আমি একটু ইন্টারাপ্ট করি। তার মানে রেডিওথেরাপি এবং কেমোথেরাপির মাধ্যমে ক্যান্সারের সাইজটা কি ছোট করা যায় বলতে চাচ্ছেন? ছোট করা যায়। আচ্ছা, ক্যান্সারের সাইজটা যখন ছোট হয়ে যাবে তখন সার্জনের জন্য এটা সহজ হবে এটাকে রিমুভ করার জন্য। শুধু তাই না, সার্জারি চলাকালীন সময় কিন্তু ব্লাডের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে ক্যান্সারটি ছড়িয়ে পড়তে পারে। এজন্য আগে যদি আমরা রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দিয়ে দিই, তাহলে কিন্তু এই ক্যান্সার সেলগুলো কন্ট্রোলে থাকা অবস্থায় যখন সার্জারি করা হবে তখন এই রোগটা ছড়াবে না অন্য কোনো জায়গায়। আচ্ছা, এই যে কেমোথেরাপির কথা বললেন, এটা আসলে এটা আপনারা কি দিয়ে থাকেন এবং এটা কি পদ্ধতিটা কি? দেখেন, কেমোথেরাপি হচ্ছে এক ধরনের ওষুধ যা স্যালাইনের মাধ্যমে বডিতে প্রয়োগ করা হয়। এই ওষুধের প্রধান কাজ হচ্ছে ক্যান্সার কোষের বিভাজন তাকে কমিয়ে নিয়ে আসা এবং ক্ষেত্র বিশেষে বন্ধ করে নিয়ে আসা। কেমোথেরাপি একটি পিরিয়ডিক্যাল সাইকেলের মাধ্যমে দিতে হয়, মানে অন্যান্য রোগের মতো আমি আজকেই দিয়ে দিলাম এটার ফলাফল হয়ে সেরকম না। এটা 6 থেকে 8টা সাইকেল পর্যন্ত দিতে হয়, কখনো 2 সপ্তাহ পরপর, কখনো 3 সপ্তাহ পরপর দিতে হয় পিরিয়ডিক্যালি। ধরেন আজকে দিলাম, 3-4 ঘন্টা সময় লাগলো, আবার 21 দিন পরে দিলাম, আবার 21 দিন পরে দিলাম, এরকমভাবে কেমোথেরাপিটা দিয়ে যেতে হয়। কেমোথেরাপি সম্পর্কে সবার মধ্যে একটা ভয়, আতঙ্ক বা মিথ কাজ করে যে কেমোথেরাপি দিলে হয়তো রুগী আর সুস্থ হবে না, চুল পড়ে যাবে, রুগী অনেক বেশি দুর্বল হয়ে পড়বে। প্রত্যেকটা চিকিৎসারই কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, কিন্তু মডার্ন সিস্টেমে এখন আমরা যে ধরনের কেমোথেরাপিগুলো প্রয়োগ করি এবং কেমোথেরাপির আগে পরে যে ধরনের ওষুধ প্রয়োগ করি প্রি এবং পোস্ট কেমো, সেটা কিন্তু ক্যান্সারের পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকে এখন অনেকাংশে স্ট্যাবিলাইজ রাখতে পারে। যদি আমরা 10 বছর আগের কথা বলি, তখন ক্যান্সারের কেমোথেরাপি নেওয়ার পরে দেখা যেত কেমোথেরাপির রুম থেকেই রুগী বমি করতে করতে বের হচ্ছে। এখন কিন্তু সেরকম হয় না। আমরা রুগীদেরকে বলেই নেই যে আজকে আপনাকে কেমোথেরাপি দেওয়া হবে, কেমোথেরাপি দেওয়ার সময় এবং পরে আপনি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করবেন না, এবং 95 ভাগ ক্ষেত্রে কিন্তু তাই হয়। যেটা হয় কেমোথেরাপির ক্ষেত্রে, কেমোথেরাপির 1 বা 2 দিন পর থেকে রুগী কিছুটা দুর্বল অনুভব করে, খাবারের রুচি কমে যায়, কিন্তু এগুলো টেম্পোরারি, এগুলো ওষুধের মাধ্যমে এখন কন্ট্রোল করা যায়। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে বলতে চাই যে কেমোথেরাপি সম্পর্কে যে ভয় আতঙ্ক ছিল সেগুলো কিন্তু আসলে বেসিক কেমোথেরাপির ক্ষেত্রে হতো। এখনকার কেমোথেরাপির ওষুধের যেমন আধুনিকায়ন হয়েছে, ঠিক একইভাবে এর প্রয়োগ পদ্ধতি এবং প্রয়োগের আগের পরের সাপোর্টিভ মেডিকেশন, এগুলোর কারণে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া এখন অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে। আমরা কিন্তু এখন 80 ঊর্ধ্ব বয়স যাদের, তাদের ক্ষেত্রেও কিন্তু কেমোথেরাপি দিচ্ছি, তারাও কিন্তু কেমোথেরাপি টলারেট করছেন এবং ভালো ফলাফল দেখাচ্ছেন। আচ্ছা, নিশ্চয়ই। আমি আশা করব আপনি যে কথাগুলো বললেন আমাদের দর্শক শুনেছেন সেগুলো। কেমোথেরাপির আপনি বলেছেন যে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে কয়েকটা আপনি বলেছেন, যেমন একটা হচ্ছে দুর্বল, ক্ষুধা মন্দা। এছাড়া আর অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি? দেখেন, মোটা দাগে কিন্তু আমরা কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়াকে 4টা ভাগে ভাগ করি। 1, চুল পড়ে যায়, কোনো কেমোতে কম, কোনো কেমোতে বেশি। কোলোরেক্টাল একটু কমই পড়ে, চুল পড়ে যাওয়ার সমস্যাটি থাকবে কেমো চলাকালীন সময়। খাবারের রুচি কমে যাওয়া, দুর্বল লাগা, বমি ভাব বা বমি হওয়া, এর বাইরে সাধারণত আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমরা দেখি না। তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যে খুব মারাত্মক হবে তাও কিন্তু না। জি, এবং সবগুলো পার্শ্ব প্রতিক্রিয়া আসলে সাময়িক, মানে যখনই কি এই কেমোথেরাপির এই ফেজটা চলে যাবে তখন আবার চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং রুচিটাও ফিরে আসবে। যাদের কেমোথেরাপি 2 উইকলি সাইকেল, মানে 2 সপ্তাহ পর পর হয়, তাদের ক্ষেত্রে আমরা বলি 5 দিনের মাথায় পার্শ্ব প্রতিক্রিয়াগুলো চলে যাবে। আর যাদের কেমোগুলো 3 সপ্তাহ পর পর হয়, তাদের ক্ষেত্রে আমরা দেখি 7 দিনের মাথায় পার্শ্ব প্রতিক্রিয়াগুলো চলে যাবে। তাহলে একটা রুগীর কেমোর সাইকেল যদি হয় 3 সপ্তাহ, তাহলে তাকে
5-7টা দিন একটু কষ্ট করতে হবে এই উপসর্গগুলোর সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য। 5-7 দিন পার হয়ে গেলে কিন্তু সে এই উপসর্গ থেকে রিকভার করা শুরু করবে এবং আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখি রুগী যখন আমাদের কাছে দ্বিতীয় সাইকেল কেমোথেরাপি নিতে আসে তখন কিন্তু তার মধ্যে আর ওই কেমোথেরাপির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। আসলে প্রথম সাইকেলটা নেওয়াই চ্যালেঞ্জ। প্রথম সাইকেলটা নিতেই সবার মধ্যে অনেকটা ভয় আতঙ্ক কাজ করে। প্রথম সাইকেলটা কমপ্লিট করে ফেললে আসলে রুগীরা বুঝতে পারে যে না, এটা আসলে অতটা ডিফিকাল্ট না, এটা আমি মানিয়ে নিতে পারবো, এটা আমি গ্রহণ করতে পারবো। এটা আসলে এতটাই একটা পার্সোনালাইজড এক্সপেরিয়েন্স, আমরা আসলে যতটাই সাহস দেই, যতটাই ভরসা দেই, কিন্তু যে গ্রহণ করবে সে কিন্তু ততটা আসলে আশ্বস্ত হয় না প্রথম সাইকেল নেওয়ার আগ পর্যন্ত। তবে প্রথম সাইকেল নেওয়ার পর কিন্তু দেখা যায় এই ব্যাপারে রুগী অনেকটা কনফিডেন্ট হয়ে যায়। এই জন্য আমরা আসলে রুগীদেরকে উৎসাহ দিই খুব যে আপনারা অন্য রুগীদেরকে আপনাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন, যেটা আমাদের দেশে খুব কম হয়। বাইরের দেশে পেশেন্ট সাপোর্ট গ্রুপ আছে, পেশেন্ট অ্যাডভোকেট আছে, যারা নিজেরা রুগী, তারা অন্য রুগীদেরকে এক্সপেরিয়েন্সটা বলে। আমার আপনার কথা শুনে কিন্তু রুগী আসলে বিশ্বাস নাও করতে পারে যে চিকিৎসক সাহস তো দিবেই, আসলে এই ধকলগুলো তো আমার উপর দিয়ে যাবে। কিন্তু একজন রুগী যখন বলবে যে আমি কেমো নিজে নিয়েছি 6 সাইকেল, এই দেখো আমি ভালো আছি, তখন কিন্তু রুগী অনেক অনেক বেশি উৎসাহ পায়, অনেক সাহস পায়। এই জায়গাটা আমাদের মিসিং কিছুটা। আধুনিক চিকিৎসার মধ্যে আপনি একটি বলেছেন যে ইমিউনোথেরাপি, এই ইমিউনোথেরাপি সম্পর্কে জানতে চাই, কারণ রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি সম্পর্কে অনেকের মোটামুটি একটা ধারণা থাকলেও ইমিউনোথেরাপি সম্পর্কে অনেকেরই ধারণা নেই। দেখেন, ক্যান্সার চিকিৎসার মধ্যে এখন সবচেয়ে বেশি আলোচিত যে শব্দ বিশ্বব্যাপী সেটি হচ্ছে ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপিকে ম্যাজিক ড্রাগ হিসেবে এখন তুলনা করা হয়, কারণ কিছু কিছু ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে ইমিউনোথেরাপি প্রয়োগ করে 4th স্টেজের ক্যান্সার, মানে যে ক্যান্সার সারা বডিতে ছড়িয়ে গিয়েছে, সেই ধরনের ক্যান্সার সম্পূর্ণ কিওর হয়ে যাচ্ছে। 4th স্টেজের ক্যান্সার, রোগী সুস্থ হয়ে যাচ্ছেন এবং তার শরীরে ক্যান্সারের কোনো উপসর্গ থাকছে না এবং সে বছরের পর বছর ভালো থাকছেন, এই ক্যান্সার ফিরেও আসছে না। তো এই ম্যাজিকটা কিভাবে সম্ভব হচ্ছে, যেটা আগে ছিল না? এটা কি আসলে একটা মিথ নাকি এটা আসলে বাস্তবতা? এই চিকিৎসাটাই হচ্ছে ইমিউনোথেরাপি। লাকিলি কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু এই ইমিউনোথেরাপির প্রয়োগ আছে। সবার ক্ষেত্রে না, একটু ভুল ধারণা থাকে। অনেক সময় রুগী আমাদের কাছে এসে বলে যে আমার রোগের ক্ষেত্রে ইমিউনোথেরাপি কেন দেয়া হবে না। আমি যদি একটু ক্ল্যারিফাই করি, আমরা যখন কোলোরেক্টাল ক্যান্সারে বায়োপসি করি তখন বায়োপসির পাশাপাশি একটি নতুন টেস্ট করতে হয়, এটাকে বলা হয় MSI, মানে মাইক্রো স্যাটেলাইট ইনস্টেবিলিটি। যার MSI এই জিনিসটা হাই থাকবে তার ক্ষেত্রে শুধু ইমিউনোথেরাপি কাজ করবে। কতজনের এটা থাকে পরিবর্তনটা? সাধারণত 30%-এর ক্ষেত্রে, মানে আমি 10 জন কোলন ক্যান্সার, রেকটাল ক্যান্সারের রুগী দেখলে তার মধ্যে 3 জনের এই জিনিসটা পজিটিভ আসবে। সুতরাং ইমিউনোথেরাপি সবার জন্য না। ইমিউনোথেরাপি 3 ভাগের 1 ভাগ রুগীদের জন্য কাজ করবে, যাদের ওই সিলেক্টেড অংশটুকু পজিটিভ থাকবে, অন্যদের ক্ষেত্রে কাজ করবে না। আমাদের একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন, খুব সংক্ষেপে প্রশ্নটি করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রায়বাগ থেকে বলছি। জি। কোলোনোস্কোপি কোন হাসপাতালে অজ্ঞান করে করা হয় একটু বলবেন? আচ্ছা, জি, আপনাকে ফোন দেওয়ার জন্য ধন্যবাদ। দেখেন, অধিকাংশ হাসপাতালে এখন কোলোনোস্কোপি অজ্ঞান করেই দেয়া হয়। এটি আসলে আমার বিষয় না, আমার বলাটা আসলে ঠিকও হবে না। এটাকে অজ্ঞান করা বলা হয় না পুরোপুরি। ঘুমের ওষুধ বা সিডেশন দেয়া হয়। সিডেশন দিতে গেলেও একটা ফিটনেস দেখা হয় যে সিডেশন বা ঘুমের ওষুধ দেওয়া হলে রুগী পারবেন কিনা। এক ধরনের ইনজেকশনের মাধ্যমে ঘুমের ওষুধ দেওয়া হয়, তাতে রুগী ঘুমিয়ে থাকেন, এর মধ্যে প্রসিডিওরটি সম্পন্ন করা হয়। এটি কিন্তু সার্জারি করার সময় যে সম্পূর্ণ অজ্ঞান করা হয় সেরকম কিছু না। অধিকাংশ হসপিটালেই এখন অজ্ঞান করেই করা হয়। জি, আমরা একটু চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা করছিলাম। রেডিয়েশন থেরাপি, এটা সম্পর্কে একটু বলবেন এবং আধুনিক রেডিয়েশন থেরাপির কি কি অপশন আছে? দেখেন, রেডিওথেরাপির ওভার দ্য পিরিয়ড অফ টাইম ব্যাপক পরিবর্তন হয়েছে। রেডিওথেরাপি আমরা যখন দেই, এটি এক ধরনের রশ্মি বা রে, ইনভিজিবল, দেখা যায় না, বাইরে থেকে দেয়া হয়। যেখানে টিউমার থাকে, টিউমারের উপরে যে রেডিওথেরাপিটা কাজ করে এবং টিউমারকে ছোট করে নিয়ে আসে, শ্রিঙ্ক করে নিয়ে আসে, অনেক সময় একেবারেই নির্মূলও করে ফেলতে পারে। রেডিওথেরাপি যখন মডার্নাইজেশনের চেষ্টা করা হয় তখন চেষ্টা করা হয় শুধুমাত্র টিউমারে রেডিয়েশনটা যাবে, এর আশেপাশে যাবে না।
মডার্ন যে রেডিয়েশন পদ্ধতিগুলো আছে, আমরা বলি ভিম্যাট বা ভলিউমেট্রিক রেডিয়েশন বা আইএমআরটি, এই ধরনের রেডিয়েশনের মাধ্যমে শুধুমাত্র রেকটাল ক্যান্সার এবং রেকটাল ক্যান্সার আক্রান্ত জায়গাটায় রেডিয়েশন দেওয়া যায়। এর পাশাপাশি যে ইম্পর্টেন্ট আমাদের অর্গান থাকে, যেমন ব্লাডার বা মূত্রথলি থাকে, সেইখানে রেডিয়েশন লাগবে না এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দিবে না। এই ধরনের রেডিয়েশন রোগী খুব নিশ্চিন্তে নির্ভয়ে নিতে পারে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই রেডিয়েশনটা নিতে পারবে। এরপরে আরেকটি রেডিয়েশনের ভার্সন এসেছে, এটাকে বলা হয় এসবিআরটি। কারো যদি এই ক্যান্সারটি ছড়িয়ে লিভার বা বডির অন্যান্য কোনো জায়গায় চলে যায়, তখন এই এসবিআরটির মাধ্যমে ওই নির্দিষ্ট জায়গায় রেডিয়েশন দিয়ে কিন্তু ছড়িয়ে যাওয়া ক্যান্সারটাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। সুতরাং রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে রেডিওথেরাপি যেরকম প্রাথমিক অবস্থায় প্রয়োগ করা যায় টিউমারটাকে ছোট করার জন্য, নির্মূল করার জন্য, আবার অগ্রসর পর্যায়ে যখন এটা লিভার বোনসে ছড়িয়ে যায় তখনও প্রয়োগ করা যায়। আচ্ছা, এই ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে ফলো আপ বিষয়টা কতখানি গুরুত্বপূর্ণ এবং আপনারা কতদিন পর্যন্ত এই ফলো আপে আসতে বলেন? দেখেন, ক্যান্সার চিকিৎসা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা রুগীদেরকে বলি যে আপনাদের সব দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায়নি। আমরা সাধারণত একজন রুগীকে চিকিৎসা শেষ হওয়ার পরে 5 বছর পর্যন্ত আমাদের ফলো আপে রাখি, কারণ সব ধরনের তথ্য উপাত্তই কিন্তু বলে 5 ইয়ার সার্ভাইভালের হিসাবে, মানে 5 বছর অতিক্রম করলে একজনকে আমরা বলি যে আপনি ক্যান্সার মুক্ত হতে পেরেছেন। প্রথম 2 বছর আমরা 3 মাস অন্তর অন্তর ফলো আপ করি, কখনো কিছু পরীক্ষা নিরীক্ষা করি, কখনো হয়তো বড় টেস্টও করতে হয় ক্ষেত্র বিশেষে। উদ্দেশ্য, ক্যান্সার যদি ফিরে আসে কোনো কারণে তাহলে আমরা যাতে চিকিৎসা দিতে পারি। 2 বছরের মধ্যে যেহেতু ক্যান্সার ফিরে আসার সম্ভাবনাটা খুব বেশি, এজন্য 2 বছর 3 মাস অন্তর অন্তর ফলো আপ করতে হয়। 2 বছর পার হয়ে গেলে আমরা 6 মাস অন্তর অন্তর ফলো আপ করতে পারি, কোনো কোনো ক্ষেত্রে 1 বছর অন্তর অন্তর ফলো আপ করা সম্ভব। তবে রোগীদের ক্ষেত্রে এই মেসেজটা খুবই ইম্পর্টেন্ট, ক্যান্সার চিকিৎসা শেষ করার পরে ফলো আপে থাকা খুবই জরুরি। আর নয়তো দেখা যাবে 1 বছর পরে যখন আমাদের কাছে আসবে তখন ক্যান্সারটা রিকারেন্স হয়েছে বা ফিরে এসেছে এবং সেটা চিকিৎসার বাইরে চলে গিয়েছেন। আর্লি স্টেজে ক্যান্সার ধরা পড়লে যেমন এর চিকিৎসাটা খুব ভালো দেওয়া যায়, ঠিক একইভাবে রিকারেন্স বা ফিরে আসা ক্যান্সারও যদি আর্লি ডিটেকশন হয় সেটাও খুব ভালোভাবে চিকিৎসা করা সম্ভব। আচ্ছা, সার্জারির ক্ষেত্রে এখন কিন্তু অনেকেই ল্যাপারোস্কোপিক সার্জারিটা প্রেফার করেন, যেহেতু এটা খুব তাড়াতাড়ি রিকভার করা যায়, খুব বেশি বড় দাগ থাকে না। কিন্তু এই কোলন ক্যান্সারে আপনারা যে সার্জারি কিংবা যারা নাকি সার্জন তারা যে সার্জারি করে থাকেন সেটা কি ল্যাপারোস্কোপির মাধ্যমে সম্ভব? জি, খুব সুন্দর প্রশ্ন। কোলোরেক্টাল সার্জারির ক্ষেত্রে কিন্তু বড় একটা শিফট হচ্ছে। আগে এই ধরনের অপারেশন ওপেন করে করা হতো, পেটে অনেক বড় একটি দাগ থাকতো, অনেক সময় নিয়ে অপারেশনটি করা হতো, অনেক বড় করে হয়তো কেটে নিয়ে আসা হতো। এখনকার সময় কিন্তু কোলোরেক্টাল সার্জনরা এই ধরনের অপারেশন পেট না কেটেই করছেন, ল্যাপারোস্কোপের মাধ্যমে করছেন। অনেকের একটা ধারণা থাকে ক্যান্সারের মতো একটি রোগ কি এরকমভাবে ছোট অপারেশনের মাধ্যমে সম্ভব কিনা। আমার উত্তর হচ্ছে সম্ভব, খুবই সম্ভব। আমাদের হসপিটালেও সবসময় হচ্ছে, ল্যাপারোস্কোপির মাধ্যমে কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সারকে অপারেট করে নিয়ে আসা হচ্ছে। আমাদের দেশে এখনও রোবোটিক সার্জারি আসেনি, দেশের বাইরে পার্শ্ববর্তী দেশে অনেক প্র্যাকটিস হচ্ছে। রোবোটিক সার্জারির মাধ্যমে আরও ছোট পোর্টের মাধ্যমে কিন্তু এটা অপারেট করে নিয়ে আসা হচ্ছে। সুতরাং ল্যাপারোস্কোপির মাধ্যমে যে কোনো ক্যান্সার রোগে সার্জারি করা সম্ভব পেট না কেটে। আচ্ছা, আমাদের হাতে আসলে বেশি সময় নেই। আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে দেবার জন্য অনুরোধ করছি। দেখেন, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু একটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য ক্যান্সার। প্রাথমিক অবস্থায় যদি স্ক্রিনিংয়ের মাধ্যমে এই রোগটি ধরা যায় তাহলে কিন্তু সার্জারি, রেডিও এবং কেমোথেরাপির কম্বাইন্ড এফেক্টে এই ক্যান্সারটা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। এর পাশাপাশি আমরা যদি আমাদের ডেইলি লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের দিকে একটু নজর দিই, আমরা যদি একটু স্বাস্থ্যসম্মত খাবার খাই, শাকসবজি ফলমূলের পরিমাণ বাড়িয়ে দিই এবং সিডেন্টারি লাইফস্টাইল বা একদম বসে না থেকে হাঁটাচলা করি, ব্যায়াম করি এবং ফিজিক্যাল এক্সারসাইজ বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এই ক্যান্সারটি হওয়ার সম্ভাবনা একেবারেই চলে যাবে। সুতরাং দর্শকদের প্রতি আমি অনুরোধ করব, নিজের স্বাস্থ্যর প্রতি যত্ন নিন এবং ব্যায়ামের প্র্যাকটিস করুন, ভালো খাবার দাবার খাওয়ার চেষ্টা করুন, বিশেষ করে শাকসবজি ফলমূল, তাহলে কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকাংশে চলে যাবে। আমি খুব সংক্ষেপে আপনার কাছে 30 সেকেন্ডের ভিতর জানতে চাইব যে বাইরের দেশের সাথে আমাদের দেশের এই ক্যান্সারের চিকিৎসার কোনো পার্থক্য আছে কিনা? দেখেন, কোলন ক্যান্সার, রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে যদি বলি, বাইরের দেশের চিকিৎসার সাথে আমাদের দেশের চিকিৎসার একদমই কোনো পার্থক্য নেই। রেডিও, কেমো, সার্জারি সব কিছুই একইভাবে আমাদের দেশে হয়। যেহেতু রোগটি একটু কমপ্লিকেটেড, অনেকেই হয়তো দ্বিতীয় মতামতের জন্য দেশের বাইরে যায়,
কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি আমরা যে মতামত আমাদের দেশে দেই চিকিৎসার জন্য, দেশের বাইরের থেকেও কিন্তু একই মতামত দেয়। তখন কিন্তু তারা কনফিডেন্সের সাথে আমাদের দেশে আবার ফেরত আসেন এবং এসে আবার আমাদের কাছে চিকিৎসা করেন। বাইরের দেশের সাথে খুব বড় পার্থক্য নেই কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসার জন্য। নিশ্চয়ই, আমি আশা করব আমাদের দর্শকের জন্য এটা খুবই আশার খবর। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য এবং আমাদের দর্শকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। আমরা চেষ্টা করেছি কোলোরেক্টাল ক্যান্সারের আধুনিক চিকিৎসা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোনের মাধ্যমে পরামর্শ দিতে। আশা করি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।